আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নতুন চমক আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এরপর জানিয়ে দিব বিচার বন্ধে করা হয় দায় মুক্তি আইন, বিদ্যুৎ খাতে ইচ্ছা মতো লুট। জানিয়ে দেব সাবেক পানি সম্পদ মন্ত্রী আটক। আরো জানিয়ে দেব বিভাগীয় অফিসার দিয়ে পূরণ, এসআই পদের ৭৫% পুলিশের সংস্কার। এদিকে আন্দোলনে গিয়ে আহত কিশোরকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছে পরিবার। সর্বশেষ জানিয়ে দেব সংঘর্ষ সংঘাতে গুরুতর আহত ৪৩৯ জন এখনো হাসপাতালে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের তাজা খবরে। নতুন চমক আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল গঠনের বিষয়ে নানা আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর এখন তাদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এমন অবস্থায় নতুন চমকের কথা জানিয়েছেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি এ ঘোষণা দেন। তরিকুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিগগিরই নতুন ফরম্যাটে চমক নিয়ে হাজির হবে। আমরা এখনই কোনো দল গঠনের কথা ভাবছি না, রাষ্ট্রের সংস্কার করাই আমাদের একমাত্র লক্ষ্য। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী ১ মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। আন্দোলনে জড়িত এমন একাধিক সমন্বয়কের বরাতে তথ্য জানিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, গত ১ জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন ১৫ জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। ১৬ জুলাই সংঘর্ষে নিহত হন ৬ জন। ৫ই আগস্ট পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে ৪৩৯ জন নিহত হবার খবর পাওয়া যায়। এর বাইরে গত ৬ই আগস্ট পর্যন্ত আরো ১০৩ জন সহ দেশে মোট ৫৪২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ৭ই আগস্ট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাওয়া যায় আরো ২৬ জনের মরদেহ। জানিয়ে আগস্টের ৭ তারিখ পর্যন্ত আন্দোলনে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৫৬৮ জন। এর আগে গত ৫ই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর শুক্রবার এ সরকারের পরিধি বাড়ানো হয়, নতুন করে যুক্ত হন আরো ৪ উপদেষ্টা। ফলে সব মিলিয়ে এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। বিদ্যুৎ খাতে ইচ্ছা মতো লুট, বিচার বন্ধে করা হয় দায় মুক্তি আইন। ক্ষমতাচ্যুত সরকারের আমলে চরম দুর্নীতি, অনিয়ম ও লুটপাটে বিপর্যস্ত বিদ্যুৎ খাত। ১৫.৫ বছরে কোনো দরপত্র ছাড়াই বেসরকারি খাতে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর বেশিরভাগই কোনো কাজে আসেনি। সরকারি হিসাবে উৎপাদন ক্ষমতা ২৫,০০০ মেগাওয়াট বলা হলেও লোডশেডিং থেকে মুক্তি মেলেনি। এমনকি দেশের বিদ্যুতের প্রকৃত চাহিদা কত তারও সঠিক কোনো হিসাব নেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে। সবার জন্য সরবরাহ নিশ্চিত না করে শুধু সংযোগ দিয়েই শতভাগ বিদ্যুতায়নের কৃতিত্ব জাহির করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ বিভাগ এরই মধ্যে আওয়ামী লীগ আমলের দুর্নীতি ও অনিয়ম নিয়ে কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রাপ্ত হিসাবে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয়েছে $২,৮৩০ কোটি। বর্তমান বিনিময় হার বিবেচনায় $1 সমান ১১৮ টাকা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩,৩৩,৯৪০ কোটি টাকা। একই সময় শুধু ক্যাপাসিটি চার্জের নামেই লুটপাট হয়েছে ১,০০,০০০ কোটি টাকা। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন না করে শুধু সক্ষমতা দেখিয়ে বিপুল পরিমাণ এই টাকা নিয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্রগুলো। এসব কেন্দ্রের বেশিরভাগের মালিক আওয়ামী লীগ নেতা কিংবা তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। অন্যদিকে বিদ্যুৎ খাতের সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিম্নমানের যন্ত্রাংশ ক্রয় এবং ভূমি অধিগ্রহণ ও রক্ষণাবেক্ষণেও চরম অনিয়ম এবং লুটপাটের অভিযোগ রয়েছে। গত বছর
বিদ্যুৎ খাতের লুটপাটের তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের 2 কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে। 15.5 বছর ধরে এই মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে শেষ 2 মেয়াদে তার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আবাসন ব্যবসায়ী নসরুল হামিদ বিপু। সংশ্লিষ্টরা জানান, যোগ্যতা বিবেচনা না করেই তিনি নিজের পছন্দের লোকজনকে বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসিয়েছেন। এর সর্বশেষ উদাহরণ পিডিবির বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান। বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পাশ করা এই কর্মকর্তা নিয়োগ পাওয়ার পর থেকেই গণমাধ্যম এড়িয়ে চলতেন। বিদ্যুৎ বিভাগ ও পিডিবির একাধিক কর্মকর্তা জানান, পিডিবির চেয়ারম্যানের কর্মকাণ্ডের তদন্ত করা হলে এ খাতের বড় বড় অনিয়ম ও দুর্নীতি বেরিয়ে আসবে। এছাড়া বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব আবুল কালাম আজাদ ও আহমদ কায়কাউস ও বড় বড় অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। এ দুজনই পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পালন করেন। পিডিবির তথ্য অনুযায়ী গত 14 বছরে বেসরকারি খাতে প্রায় 100টি বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া হয়েছে। সব কেন্দ্রেই কোনো ধরনের দরপত্র ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাত সংক্রান্ত বিশেষ আইনে অনুমোদন দেওয়া হয়। 2010 সাল থেকে অনুমোদন দেওয়া ছোট বড় এসব কেন্দ্রের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো দায়মুক্তি আইন পাশ করে বিচারের পথ রুদ্ধ করেছে সরকার। ওই আইনটি এখন বহাল রয়েছে। সাবেক পানি সম্পদ মন্ত্রী আটক। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার রাত 10:30টায় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে 10 থেকে 15 জনের একটি দল এসে তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু জানানো হয়নি। এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গুলফামুল ইসলাম মন্ডল বলেন, রাত 10:30টায় রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর আমি দেখতে পারি যে ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা আসেন এবং রমেশ চন্দ্রকে তাদের হেফাজতে নিয়ে যান। পুলিশের সংস্কার, বিভাগীয় অফিসার দিয়ে পূরণ এসআই পদের 75 ভাগ। সাধারণ পুলিশ সদস্যদের দাবির মুখে শুরু হয়েছে সংস্কারের প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর একটি হলো পুলিশের উপপরিদর্শক পদে নিয়োগ। এসআই নিয়োগের 75 ভাগ পূরণ করা হবে বিভাগীয় অফিসারদের দিয়ে। বাকি 25 ভাগ নিয়োগ হবে সরাসরি পরীক্ষার মাধ্যমে। গত বৃহস্পতিবার পুলিশ বাহিনী সংস্কার আন্দোলন 2024-এর 11 দফা দাবি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা তৈরির জন্য বলা হয়েছে। দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজমুল ইসলাম এ সংক্রান্ত 3 সদস্যের একটি কমিটি করে দিয়েছেন। তাদের 3 কর্মদিবসের মধ্যে নির্দেশনা তৈরি করতে বলা হয়েছে। এসআই পদে নিয়োগের পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয়ে নির্দেশনা তৈরির জন্য বলেছে দাবি বাস্তবায়ন কমিটি। এতে বলা হয়েছে, গত 11ই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশের দাবি বাস্তবায়ন কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত হয় বাংলাদেশ পুলিশের অধস্তন পুলিশ সদস্যদের সঙ্গে পিআরবি অনুসারে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করা হবে। ব্যক্তিগত কোনো কাজে সদস্যকে ব্যবহার করা যাবে না। কনস্টেবল থেকে সব পর্যায়ের কর্মকর্তাদের পোস্টিং বাণিজ্য বন্ধ করা হবে। সার্জেন্ট মার্চ করে এসআই পদে এটিএসআই কে মার্চ করে এএসআই পদে রূপান্তর করা হবে। এসআই পদের 75 ভাগ পদ বিভাগীয় অফিসার দিয়ে পূরণ করা হবে এবং 25 ভাগ নিয়োগ দেওয়া হবে সরাসরি পরীক্ষার মাধ্যমে। জনগণের স্বার্থে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক বিভাগের অবৈধ বেকার বাণিজ্য বন্ধ করা হবে এবং মামলার টার্গেট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত হয়েছে। মত বিনিময় সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, পুলিশ সংস্কারের যে দাবিগুলো উঠেছে সেগুলোর বিষয়ে সবাই একমত। এসবের মধ্যে কিছু দাবি পূরণের জন্য সময় প্রয়োজন, আর কিছু দাবি দ্রুত সময়ে পূরণ করা সম্ভব। যেসব দাবি দ্রুত পূরণ করা সম্ভব সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করার লক্ষ্যে কাজ চলছে। যেগুলো সময় সাপেক্ষ সেগুলোর জন্য কমিটি করে দেওয়া হয়েছে। কমিটির প্রধানরা সেসব বিষয়ে মতামত দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পুলিশ সদস্যদের ডেইলি অ্যালাউন্সের টাকা বিগত সরকার দেয়নি, পরিশ্রম করলেও সেটা তারা পায়নি। এটার মূল কারণ ছিল পুলিশকে অর্থ ছাড় না দেওয়া, যে কারণে এটা দেওয়া সম্ভব হয়নি। এখন সেই টাকাটা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। টাকাটা পেলেই দ্রুত সময়ের মধ্যে তা দিয়ে দেওয়া হবে। এসআই পদের
75 ভাগ বিভাগীয় অফিসার দিয়ে পূরণের বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এই দাবি বাস্তবায়নের পথে আমরা চলছি। যারা আইন সম্পর্কে ভালো জানেন তাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা আইন বিষয়ের মতামত দেবেন। মতামত পাওয়ার পর কিছু বিষয় এখনই করা সম্ভব হবে, বাকিগুলো ক্রমান্বয়ে করা হবে। আইনি কাঠামোর মধ্য দিয়ে পুরো বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। সার্জেন্টদের এসআই পদে এবং এটিএসদের এসআই পদে মার্জ করার বিষয়ে দাবি বাস্তবায়ন কমিটির এক সদস্য জানিয়েছেন, সার্জেন্ট পদে ট্রেনিং নিয়ে চাকরিতে যোগদানের পর তারা সারা জীবন আর অন্যত্র যাওয়ার সুযোগ পান না। তাদের ট্রাফিক সংশ্লিষ্ট পদগুলোতেই কাজ করতে হয়। তারা থানা বা ক্রাইম রিলেটেড কাজ করতে পারেন না। আবার ক্রাইমে যারা আছে তাদের ক্ষমতা দেওয়া থাকলে ও সড়কে মোটরযান অধ্যাদেশ অনুযায়ী মামলা দিতে পারেন না। এদিকে সার্জেন্টদের পদোন্নতিও ধীরে হয়। মার্চ করা হলে পদোন্নতির বিষয়টি দ্রুত কার্যকর করা সম্ভব হবে। সার্জেন্টদের মার্চ করা হলে অপরাধ বিভাগ ও ট্রাফিক উভয় জায়গাতেই এই পুলিশ সদস্যরা কাজ করতে পারবেন। তবে এই কাজটি করতে যথেষ্ট সময় প্রয়োজন বলে জানিয়েছেন পুলিশের দাবি বাস্তবায়ন কমিটির সদস্যরা। তারা বলছেন, এটা করার জন্য আইন পরিবর্তন করতে হবে। এছাড়া আরো অনেক কিছুরই পরিবর্তনের দরকার হবে। সেই লক্ষ্যে কমিটি কাজ করছে। পুলিশের 11 দফা দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজমুল ইসলাম কালবেলাকে বলেন, দাবিগুলোর ব্যাপারে কারো দ্বিমত নেই। এখন সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা পৃথক কমিটি করেছি। যেসব কাজ আইজিপি স্যারের হাতে আছে সেগুলো এখনই করা হচ্ছে, আর যেগুলো সময় প্রয়োজন সেগুলোর বিষয়েও কাজ চলছে। 11 দফা দাবি সহ পুলিশ সংস্কারের কাজ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ক্রমান্বয়ে সেগুলো বাস্তবায়ন করা হবে। আন্দোলনে গিয়ে আহত কিশোরকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছে পরিবার। কুমিল্লার দেবিদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে হামলায় আহত কিশোর আবু বকর 11 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছে। তাকে বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন পরিবারের সদস্যরা। সর্বশেষ গতকাল শুক্রবার রাতে তাকে কুমিল্লা থেকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু বকর কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের মোল্লাবাড়ির কৃষক আবুল খায়েরের ছোট ছেলে। 4 ভাই বোনের মধ্যে আবু বকর সবার ছোট। সে 2022 সালে এসএসসি পরীক্ষার্থী ছিল। পারিবারিক অনটন সহ নানা কারণে আর পরীক্ষা দেওয়া হয়নি। আবু বকরের বড় ভাই মোহাম্মদ আলী একজন গাড়ি চালক। তিনি বলেন, 5ই আগস্ট দেবিদ্বারে ছাত্র জনতার সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীদের তুমুল উত্তেজনা চলছিল। তিনি সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় আবু বকরকে আন্দোলনে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু সে কথা শোনেনি। বন্ধুদের সঙ্গে আন্দোলনে যোগ দেয়। সকাল 10:30টার দিকে দেবিদ্বার নিউ মার্কেটের সামনে আওয়ামী লীগ ছাত্রলীগের ধাওয়ার মুখে পড়ে আবু বকর। তাকে কয়েকজন মিলে লাঠি, ধারালো অস্ত্র ও রড দিয়ে বেধড়ক পেটায়। জ্ঞান হারিয়ে ফেলে আবু বকর। তার মাথা ও শরীর থেকে রক্ত ঝরছিল। মোহাম্মদ আলী বলেন, আমাকে একজন ফোন দেয়, আমাকে জানায় আবু বকরকে কারা যেন খুব মারছে। দৌড়ে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় গিয়ে দেখি গোলাগুলি হচ্ছে। সামনে এগোলে আমিও গুলিবিদ্ধ হব এমন অবস্থা হয়েছে। একজন লোককে ফোন দিয়ে বললাম আমার ছোট ভাইকে একটা সিএনজি দিয়ে যেন সামনে এগিয়ে দেয়। এরপর সিএনজি চালিত অটো রিকশায় করে আবু বকরকে তুলে প্রথমে কুমিল্লার কাবিলা এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আবু বকরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়। উল্লেখ করে মোহাম্মদ আলী আরো বলেন, কুমিল্লা মেডিকেল থাকার সময় আবু বকরের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু ওই সময় রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সংঘর্ষ সংঘাতে গুরুতর আহত 439 জন এখনো হাসপাতালে। মোহাম্মদ জাকির শিকদারের বাসার রাজধানীর মধ্যে বাড্ডা এলাকায়। বয়স 33 বছর। গুলশানের একটি পোশাকের দোকানে চাকরি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়েছিলেন। গত 18 জুলাই রাত 9টার দিকে মেরুল বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় গুলিবিদ্ধ হন তিনি। আহত জাকির শিকদারকে প্রথমে আফতার নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। জাকিরের আঘাত এতটাই গুরুতর ছিল যে হাসপাতালের চিকিৎসকেরা অস্ত্রোপচারে সাহস করেননি। এরপর জাকিরকে আনা হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেল থেকে আবার পঙ্গু হাসপাতালে, সেই থেকে জাকির পঙ্গু হাসপাতালে। জাকিরের বা হাঁটুর উপর থেকে কেটে ফেলেছেন চিকিৎসকেরা। বুলেটে হাড় ভেঙেছে, রক্তনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকেরা বলেন, জীবন বাঁচাতে পা কেটে ফেলা ছাড়া কোনো বিকল্প ছিল না। মোটা বড় ব্যান্ডেজ দিয়ে পা মুড়ে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে পঙ্গু হাসপাতালে কথা হয় জাকির শিকদারের মা ও তার ছোট ভাইয়ের সঙ্গে। তারা জানান 21 জুলাই অস্ত্রোপচারে পা কেটে ফেলা হয়। এরপর আরো 3 বার অস্ত্রোপচার হয়েছে। তারা ঠিক জানেন না কবে হাসপাতাল থেকে জাকিরকে ছাড়া হবে। হাসপাতালের পরিচালক এর দপ্তর থেকে দেওয়া তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘর্ষ সহিংসতায় আহত 144 জন এখনো হাসপাতালে আছেন।